আচ্ছা, হোপফুলি বাকিরাও কমপ্লিট করেছো। তো অডিও ক্লিয়ার তো? শোনা যাচ্ছে? এবার রেসপন্স করে দাও। হ্যাঁ স্যার। আচ্ছা, তো হ্যাঁ স্যার। হোপফুলি হোপফুলি বাকিরাও করে নিয়ে এসো। তো দেখো, এরপর ডাটা কমিউনিকেশন সিস্টেমের কতগুলো কম্পোনেন্টস আছে, সেই কম্পোনেন্টস গুলো নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে। দেখো ফার্স্টে কি হচ্ছে, এখানে একটা ডায়াগ্রাম দিয়েছে, একটা সেন্ডার আছে, একটা রিসিভার আছে। এর মধ্যেখান দিয়ে আমরা ট্রান্সমিশন মিডিয়ামের মাধ্যমে একটা মেসেজকে সেন্ড করছি সেন্ডার থেকে রিসিভারে। এর মধ্যেখানে কতগুলো রুল আছে, আমরা জানি প্রোটোকল মানে রুল। আমরা এই যে এখন কমিউনিকেট করছি, আমরা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বা ইংলিশের মধ্যে কমিউনিকেট করছি, তাহলে এখানেও নির্দিষ্ট কিছু গ্রামারের রুলস আছে। সেই রুলস গুলো আমাদের মেনটেন করে একটা সেন্টেন্স করতে হচ্ছে। তো এইরকম ডাটা ট্রান্সফারের ক্ষেত্রেও কতগুলো রুলস আছে যেগুলোকে আমরা প্রোটোকল বলি। তো সেগুলোও দেখবো। তার জন্য আগে আমাদের দেখতে হবে যে কম্পোনেন্টস গুলো কি কি, একটা ডাটা কমিউনিকেশন সিস্টেমে কম্পোনেন্টস গুলো কি কি থাকে। তো ফার্স্ট কম্পোনেন্ট দেখো, মেসেজ। অবশ্যই একটা মেসেজকে ট্রান্সফার করতে হবে, নাহলে কমিউনিকেশনটাই তো স্টাবলিশ হবে না। আমরা যদি এখন চুপ করে এখানে বসে থাকি, তাহলে কিছু কমিউনিকেশন স্টাবলিশ হবে না, হবে না। তো তার জন্য আমাদের কমিউনিকেট করতে হবে, একটা মেসেজ পাস করতে হবে। সেটা এবার তোমার সেন্ডার টু রিসিভার ট্রান্সফার হবে। তো দেখো মেসেজ কি বলছে, দ্য মেসেজ ইজ দ্য ইনফরমেশন অর ডাটা টু বি কমিউনিকেটেড। পপুলার ফর্মস অফ ইনফরমেশন ইনক্লুড টেক্সট, নাম্বার, পিকচার, অডিও, ভিডিও। বিভিন্ন রকম ফর্মে মেসেজটা থাকতে পারে। সেটা তোমার টেক্সট ফর্মেও হতে পারে, নাম্বারস ফর্মেও হতে পারে, পিকচার বা আরো যে সমস্ত ফরম্যাট এখন অ্যাভেলেবেল আছে, ভিডিও, অডিও। তো সমস্ত ফরম্যাটে এটা ট্রান্সফার হতে পারে। এটা হচ্ছে একটা মেসেজের যে ইনফরমেশন, সেটার ফরম্যাট, মানে কি ফরম্যাটে ট্রান্সফার হবে। তারপর হচ্ছে সেন্ডার। সেন্ডার কাকে বলছে? দ্য সেন্ডার ইজ দ্য ডিভাইস দ্যাট সেন্ডস দ্য ডাটা মেসেজ। তো এখানে ডিভাইস দিয়ে আইডেন্টিফাই করছি। আহ সেন্ডার মানে এখন আমি ল্যাপটপে ক্লাস নিচ্ছি, তাহলে এইটা হচ্ছে সেন্ডার। আর তোমরা ফোন বা কম্পিউটারে বা ল্যাপটপে জয়েন করেছো, তাহলে সেইটা হচ্ছে তোমার কাছে এখন রিসিভার। তাহলে সেন্ডার এখন আমার এই ল্যাপটপটা, তোমাদের যেটা দিয়ে ক্লাস করছো সেটা হচ্ছে এখন রিসিভার। তাহলে কি বলছে সেন্ডার? The sender is the device that sends the data message. It can be computer, workstation, telephone handset, and video camera, and so on। যে সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইস আছে যেখানে কমিউনিকেশন স্টেবলিশ করা যায়, সেগুলোই হচ্ছে সেন্ড। এবার হচ্ছে রিসিভার। রিসিভার কি বলছে দেখো, দ্য রিসিভার ইজ দ্য ডিভাইস দ্যাট রিসিভ দ্য মেসেজ। দিস ইট ক্যান বি কম্পিউটার, ওয়ার্কস্টেশন, টেলিফোন, হ্যান্ডসেট, টেলিভিশন অ্যান্ড সো অন, যেগুলো আমরা উপরে দেখলাম। তারপর হচ্ছে ট্রান্সমিশন মিডিয়াম। এবার ট্রান্সমিশন মিডিয়াম মানে হচ্ছে যেটার মাধ্যম, যেটার মাধ্যমে আমার পুরো এই যে ইনফরমেশন, আমার এই যে মেসেজটা ট্রান্সফার করছে, সেটাই হচ্ছে বেসিক্যালি তোমার ট্রান্সফরমেশন মিডিয়াম। তো বিভিন্ন রকম ট্রান্সফরমেশন মিডিয়াম হতে পারে। একটা ওয়্যার হতে পারে, ওয়্যারলেস হতে পারে। তো দেখো কি বলছে, দ্য ট্রান্সমিশন মিডিয়াম is the physical path of which message travels from sender to receiver. Some examples of transmission medium included twisted pair wire. তো এই জিনিসগুলো এখন মাথা ঘামানো নিয়ে নেই। আমি এর পরে যখন ক্লাসে ডিসকাস করবো এগুলো নিয়ে, তোমাদের ডিপলি ডিসকাস করবো। এগুলো এক প্রকার ওয়্যারের হচ্ছে ক্লাসিফিকেশন। টুইস্টেড পেয়ার ওয়্যার, কোক্সিয়াল কেবল, ফাইবার অপটিক্স, এগুলো হচ্ছে ওয়্যারের ক্লাসিফিকেশন। ঠিক আছে? তো এইগুলো আমরা পরবর্তীতে আমাদের সিলেবাসে এগুলো ইনক্লুড করেছে। তো শেষের দিকে গিয়ে আমরা এইগুলোর ডেফিনেশনটা পড়বো। এর কোনটা ফাস্ট, কোনটা একটু ডিলে করে, এই জিনিসগুলো আমরা পরে দেখবো। স্পিড ওয়াইজ কিভাবে ভাগ করা হয়, ফাইবার অপটিক্স এর স্পিড কেন বেশি, এই জিনিসগুলো ডিসকাশন আছে। তোমাদের যখন পড়াবো তখন এই জিনিসগুলো নিয়ে ক্লিয়ার হবে। এখন খালি নামগুলো মনে রাখো, টুইস্টেড পেয়ার ওয়্যার। টুইস্টেড পেয়ার, পেয়ার মানে হচ্ছে দুটো তার যেটাকে টুইস্ট করে রেখে দিয়েছে। এটা হচ্ছে টুইস্টেড পেয়ার ওয়্যার। কক্সিক্যাল কেবল ওরকম আছে। আর আছে হচ্ছে ফাইবার অপটিক্স। ফাইবার অপটিক্স এর সাথে অনেকেই পরিচিত। এরপর ওয়্যারলেস হতে পারে, যেমন রেডিও ওয়েভ বা এই যে ওয়াইফাই বা ব্লুটুথ, এগুলো ওয়্যারলেস কমিউনিকেশন। ঠিক আছে? এটা হচ্ছে তোমার ট্রান্সমিশন মিডিয়ামের মধ্যে পড়ছে। এরপর হচ্ছে প্রোটোকল। প্রোটোকল কি বলছে? এ প্রোটোকল ইজ এ সেট অফ রুলস
যে কথাটা আগেও বলছিলাম, a protocol is a set of rules that government data communication. It respect it represent an agreement between the communication device. Without a protocol, two devices may be connected but not communicating. Just as person speaking French cannot be understood by the person who speak only Japanese. একটা analogy এখানে দিয়েছে। মনে করো তুমি বাংলা জানো আর আমি ইংলিশ জানি বা হিন্দি জানি। ঠিক আছে? তাহলে তুমি বাংলা জানো আর আমি যদি তোমাকে হিন্দিতে শুধু কথা বলি, তুমি হিন্দি জানো না। ঠিক আছে? তুমি শুধু বাংলা জানো, তুমি হিন্দি জানো না। এবার আমি যদি তোমার সাথে হিন্দিতে এখন কথা বলি, তুমি বুঝতে পারবে যে স্যার কিছু বলছে, কিন্তু কি বলছে সেটা বুঝতে পারবে। ঠিক আছে? এটাই বলছে, দেখো, উইদাউট এ প্রোটোকল টু ডিভাইস মে বি কানেক্টেড বাট নট কমিউনিকেটিং। খুব ইম্পর্টেন্ট লাইন। উইদাউট এ প্রোটোকল টু ডিভাইস মে বি কানেক্টেড বাট নট কমিউনিকেটিং। কমিউনিকেট করার জন্য তাদের কিন্তু অবশ্যই প্রোটোকল মেনটেন করতে হবে। অর্থাৎ দুজনেই যে ভাষা জানে সেই ভাষাতেই কথা বলতে হবে, বা মধ্যিখানে একটা কোনো ইন্টারমিডিয়েটর রেখে দিতে হবে যে ট্রান্সলেট করে তাকে বোঝাতে পারে যেন। যেমন গুগল ট্রান্সলেট দেখেছো তুমি, বাংলা থেকে হিন্দি, হিন্দি থেকে ইংলিশ, বিভিন্ন রকম ট্রান্সফার করতে পারে। তো এই জিনিসটা, তাহলে তোমার বোঝার জন্য কথাটাকে ট্রান্সলেট করে তুমি যে ভাষায় বোঝো সেই ভাষায় কনভার্ট করতে হবে, বা দুটো পার্সনই যাতে সেম ভাষা জানে, যে ভাষাটা কমন দুজনেই জানে, তাহলে সেই ভাষায় কথা বলতে হবে। তবে গিয়ে কিন্তু দুজনেই কমিউনিকেশনটা বুঝতে পারবে কি কথা হচ্ছে। নাহলে বুঝতে পারবে যে কেউ কিছু বলছে, কিন্তু কি বলছে সেটা বুঝতে পারবে না। ওই জন্য এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, টু ডিভাইস মে বি কানেক্টেড বাট নট কমিউনিকেটিং। ঠিক আছে? এই যে পয়েন্ট কটা আছে, এই পয়েন্ট কটা সবকটা ইম্পর্টেন্ট। তাহলে কম্পোনেন্টস অফ দ্য ডাটা কমিউনিকেশন সিস্টেম বলে এই পাঁচটা পয়েন্ট আছে, পাঁচটা পয়েন্ট একটু নোট করো। হয়ে গেলে আবারও চ্যাট বক্স। ঠিক আছে? তো নোট করতে শুরু করুন, হয়ে গেলে আবার চ্যাট বক্সে লিখবে। হোপফুলি কমপ্লিট হয়ে গেছে সবার। তো চলো ফার্দার দেখা যাক কি আছে। দেখো, ডাটা রিপ্রেজেন্টেশন এই জিনিসগুলো তোমরা জানো, এগুলো নিয়ে আর বেশি ডিসকাস করছি না। আমরা ডাটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, সেটা টেক্সট ফর্মে হতে পারে, নাম্বার ফর্মে হতে পারে, ইমেজ ফর্মে হতে পারে, অডিও ফর্মে হতে পারে, ভিডিও ফর্মে হতে পারে। এগুলো হচ্ছে ডাটা রিপ্রেজেন্টেশনের বিভিন্ন রকম টেকনিক। তো সবাই একটু চোখ বুলিয়ে নাও, এগুলো তোমরা অলরেডি জানো। এগুলো নিয়ে আর বেশি ডিসকাস করার কিছুই নেই। টেক্সট ফর্ম হতে পারে, নাম্বার ফর্মস হতে পারে। তো এই যে বিভিন্ন রকম ফর্ম গুলো আছে সেগুলোই হচ্ছে এখানে ডিসকাস করছে। ঠিক আছে? টেক্সট ফর্মের মধ্যে যেমন এক্সি ক্যারেক্টার আছে। তো এই জিনিসগুলো আমরা অলরেডি জানি সবাই। তো একটু চোখ বুলিয়ে দেখে নাও কি কি আছে। তারপর ফার্দার আমরা মেইন টপিকের দিকে যাব। হোপফুলি দেখলে টেক্সট, ইমেজ, নাম্বার, অডিও অ্যান্ড হচ্ছে দেন ভিডিও। ঠিক আছে? এগুলো একটু বাড়িতে পড়ো, বইটা আমি তো পাঠিয়ে দিয়েছি, বইটা একটু ফলো করো। এরপর মেইন টপিক আসছে, সেটা হচ্ছে ডাটা ফ্লো। খুব খুব ইম্পর্টেন্ট টপিক। হেডিং করে পাশে দুটো তিনটে স্টার দিয়ে রাখো। ঠিক আছে? ডাটা ফ্লো, ডাটার যে ফ্লো, ডাটা কমিউনিকেট করছি, ডাটাটা কিভাবে ট্রান্সফার হচ্ছে, কোন ফ্লোতে যাচ্ছে, সেই জিনিসটা নিয়ে আমরা কথাবার্তা করবো। দেখ কি বলছো, ডাটা ফ্লো, communication between two devices can be simplex, half duplex and full duplex. এই তিনটে কথা মাথায় ঢুকিয়ে নাও। হাফ সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এন্ড ফুল ডুপ্লেক্স। ডায়াগ্রামটা দেখলে জিনিসটা একটু ক্লিয়ার হবে। দেখো এখানে ডায়াগ্রাম দিয়েছে।
ফার্স্ট একটা সিমপ্লেক্সের ডায়াগ্রাম, তারপর হাফ ডুপ্লেক্স, তারপর হচ্ছে ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স মানে কি? ওয়ান ওয়ে ডিভাইস। মানে মনে করো তুমি তোমার কিবোর্ড থেকে তোমার সিপিইউ তে একটা ইনপুট পাঠাচ্ছ, তাহলে এর ওয়েটা কি? ওয়ান ওয়ে। তোমার সিপিইউ থেকে কিবোর্ডে কোনো ইনপুট পাঠাতে পারবে না। সিপিইউ থেকে ইনপুট কোথায় যাবে? মনিটরে। মনিটর সেটা আউটপুট রূপে আমাদের দেখাবে। তাহলে কিবোর্ড থেকে তুমি যে ইনপুটটা দিচ্ছ সেটা শুধুমাত্র তোমার সিপিইউ তেই যাবে। সিপিইউ থেকে কোনো ইনপুট তোমার কিবোর্ডে এসে, মানে কিবোর্ডে আসবে ডাটাটা প্রসেস করার জন্য, কিন্তু ও কিন্তু কিছু ওরকম ইনফরমেশন শেয়ার করতে পারে। হোপফুলি জিনিসটাকে বোঝাতে পারলাম। হাফ ডুপ্লেক্স, তোমরা রাস্তাঘাটে নিশ্চয়ই দেখেছো, পুলিশরা হাতে একটা মেশিন নিয়ে কথা বলে। নোটিস করেছো সবাই? দেখেছো কি তোমরা কেউ? পুলিশেরা হাতে একটা হ্যাঁ স্যার। মেশিন থাকে, যেটাকে ওরা টিপে কথা বলে। ওটাকে বলা হয় ওয়াকি টকি। ওটা কি কাজ করে? যখন একটা পুলিশ কথা বলছে, অপর পুলিশ শুধু শুনতে পারবে, সে কথা বলতে পারবে না। যখন এই পুলিশের বলা কমপ্লিট হবে, ট্রাফিক পুলিশের বলা কমপ্লিট হচ্ছে, তখন ওই পুলিশ আবার তার বলাটা শুরু করতে পারে। তো এই যে কনসেপ্ট, যখন একজন বলছে আরেকজন বলতে পারবে না, যখন আরেকজন বলছে আরেকজন শুধু শুনতে পারবে, এই যে কনসেপ্টটা, এটাই হচ্ছে তোমার হাফ ডুপ্লেক্সের কনসেপ্ট। তাহলে দেখো, ডাইরেকশন অফ ডাটা অ্যাট টাইম ওয়ান, টাইম ওয়ানে ডাটাটা ফ্লো করছে একদিকে, আর টাইম টু তে ডাটাটা অন্যদিকে ফ্লো করছে। ঠিক আছে, এইটার কনসেপ্টটাকেই বলা হচ্ছে হাফ ডুপ্লেক্স। আর ফুল ডুপ্লেক্স কি? ফুল ডুপ্লেক্স মানে হচ্ছে সাইমালটেনিয়াসলি দুজনে একসাথে কাজ করতে পারবে। মানে আমি যে বলছি, তোমরা আমার কথা বলার সাথে সাথেই তোমরা কিছু একটা বলতে পারো। তাহলে এই যে আমার কথা তোমার কথা দুটো একসাথে আসতে পারে, এই যে ব্যাপার, এই ব্যাপারটা হচ্ছে তোমার ফুল ডুপ্লেক্স। ডাটা ফ্লোর এই তিনটে খুব ইম্পর্টেন্ট টপিক, তো নিচে খুব সুন্দরভাবে ডিসকাস করেছে। দেখো, ফার্স্টে যদি ডিসকাস করি সিমপ্লেক্স মোড। সিমপ্লেক্স মোড যেটা কি বললাম একটু আগে, the communications is unidirectional। খুব ইম্পর্টেন্ট, কোনটা ইউনিডাইরেকশনাল, কোনটা আহ বোধ উভয় ডাইরেকশনেই যায়, সেই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। সিমপ্লেক্স মোড কি বলছে? দ্য কমিউনিকেশন ইজ ইউনিডাইরেকশনাল অ্যাজ এ ওয়ান ওয়ে স্ট্রিট। অর্থাৎ ওয়ান ওয়ে স্ট্রিট নিশ্চয়ই দেখে থাকবে, যেখানে শুধু একদিকেই গাড়ি যাতায়াত করতে পারে, অন্য দিকটা ব্লক থাকে। অনলি ওয়ান অফ দ্য টু ডিভাইস অন এ লিঙ্ক ক্যান ট্রান্সমিট, দ্য আদার ক্যান অনলি রিসিভ। ঠিক আছে, কিবোর্ড অ্যান্ড ট্র্যাডিশনাল মনিটরস আর এক্সাম্পল অফ সিমপ্লেক্স ডিভাইস। যে কথাটা একটু আগেই বলছিলাম, যে কিবোর্ড থেকে তুমি শুধুমাত্র ডাটাটা ইনপুটই পাঠাতে পারো, মনিটর থেকে শুধুমাত্র আউটপুটই দেখতে পারো। ট্র্যাডিশনাল বলেছে কেন? কারণ পুরাতন মনিটর, এখন মনিটরে অনেক কনফিগারেশন চলে এসেছে, সেখানে আবার ইনপুট নেওয়ার জন্য মাইক বা আউটপুটের জন্য স্পিকারও থাকে। তো সেই মনিটরের কথা নয়, পুরাতন দিনের যে সিআরটি মনিটর ছিল, সেই মনিটরের কথাই বলা হচ্ছে। ট্র্যাডিশনাল মনিটরস আর এক্সাম্পল অফ সিমপ্লেক্স ডিভাইস। দ্য কিবোর্ড ক্যান only introduce input, the monitor can only accept output. The simplex mode the entire capacity of can use the entire capacity of the channel and send data in one direction. Entire capacity বলতে কি বোঝাচ্ছে? মনে করো একটা জলের পাইপ, ঠিক আছে, জলের পাইপের পুরো যে ক্যাপাসিটিটা আছে, অর্থাৎ পুরো ফ্লোতে জলটা বেরোচ্ছে, তাহলে সেটা হচ্ছে তোমার সিমপ্লেক্স। হাফ ডুপ্লেক্স এর ক্ষেত্রে কি হবে? যখন একদিক থেকে পাঠাচ্ছে অন্য দিকটা স্টপ হয়ে যাবে, অন্য দিক থেকে যখন পাঠাচ্ছে এদিকটা স্টপ হয়ে যাবে। আর ডুপ্লেক্স বা ফুল ডুপ্লেক্স এর ক্ষেত্রে কি হবে? ওই যে পাইপটাকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হবে, মধ্যিখানে একটা বর্ডার দিয়ে দেওয়া হবে, দু দু সাইড দিয়ে দু রকম ওয়াটার বা যে কোনো ধরনের লিকুইড পাস করতে পারবে, দু সাইড দিয়ে পাস হচ্ছে সেম টাইমে, সাইমালটেনিয়াসলি। তো এই হচ্ছে কনসেপ্ট। বা এটা তোমরা রাস্তার এক্সাম্পল দিয়েও দেখতে পারো, ওয়ান ওয়ে স্ট্রিট, হাইওয়ে স্ট্রিট। তো এই জিনিসটাই এখানে বলা হয়েছে। এবার দেখো, হাফ ডুপ্লেক্স কি বলছে? ইন হাফ ডুপ্লেক্স মোড ইচ স্টেশন ক্যান বোথ ট্রান্সমিট এন্ড রিসিভ। তো ওখানে শুধুমাত্র ট্রান্সমিট করতে পারতো,
অপর ডিভাইস, একটা ডিভাইস সেন্ড করলে অপর ডিভাইস শুধু রিসিভ রিসিভ করতে পারতো। কিন্তু যখনই হাব ডুপ্লেক্স এর কনসেপ্ট আসছে, তখন উভয় ডিভাইস অর্থাৎ বোথ ট্রান্সমিট এন্ড রিসিভ করবে। মানে কিন্তু সেটা হবে তোমার একটা টাইম ফ্রেম অন্তর। যখন একটা ডিভাইস কমিউনিকেট স্টার্ট করছে, অপর ডিভাইস কিন্তু শুধু রিসিভ করতে পারবে। তার যখন শেষ হয়ে যাচ্ছে বলা, তখন কিন্তু ও বলতে পারবে, তখন এ আবার রিসিভ করতে পারবে। দেখো, বাট বোথ অ্যাট বাট নট অ্যাট দ্য সেম টাইম। এই যে কথাটা বললাম, when one device is sending, the other can only receive and vice versa। দেখো কি বলছে, the half duplex mode is like one lane road and traffic allow in both direction. When car are traveling in one direction, car going the other direction must wait। ঠিক আছে, মানে একটা রোডেই দুটো দিক থেকেই গাড়ি যাতায়াত করবে, কিন্তু একটা দিক দিয়ে যখন যাবে তখন অপর দিকের গাড়িগুলোকে স্টপ করতে হবে, মানে ওয়েট করতে হবে। In half duplex transmission, the entire capacity of the channel is taken over by whichever of the two devices transmit at the time। দেখো এন্টার ক্যাপাসিটি ইউজ হবে, কিন্তু যখন হবে একজনই করতে পারবে। ঠিক আছে, মানে একটা ক্যাপাসিটি, একটা মিডিয়ামের যে ক্যাপাসিটি বা একটা চ্যানেলের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিটা ফুল ইউজ হবে, কিন্তু যখন হবে শুধুমাত্র একজনই কিন্তু ইউজ করতে পারবে। আর তার যখন ইউজ করা কমপ্লিট হয়ে যাবে তখন অপরজন আবার চান্স পাবে। ঠিক আছে, দেখো কি বলছে, ওয়াকি টকিস যে কথাটা বলছিলাম, সিনিয়র সিটিজেন্স ব্যান্ড রেডিওস, এইগুলো হচ্ছে ওই ওয়াকি টকির মতোই। আর বোথ হাব ডুপ্লেক্স সিস্টেম। ওয়াকি টকিটা তোমরা দেখেছো, কালো কালারের একটা অ্যান্টেনা উপরে থাকে, আর হাতে অনেকটা তোমার রিমোটেরই মতো ওই উপরে একটা অ্যান্টেনার মতো থাকে, ওইটাতে ওরা কথা বলে, একটা সুইচ থাকে, ওটা টিপে কথা বললে অপর পুলিশ শুনতে পায়, আর ও যখন ওটা ছেড়ে দেয় তখন অপর পুলিশ আবার বলার সুযোগ পায়। ঠিক আছে, এটা হচ্ছে তোমার হাফ ডুপ্লেক্স এর কনসেপ্ট। এরপর আছে তোমার ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স কি বলছে, ইন ফুল ডুপ্লেক্স মোড অলসো কল্ড ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স কে আরেকভাবে ডুপ্লেক্সও বলা হয়। বোথ স্টেশন ক্যান ট্রান্সমিট অ্যান্ড রিসিভ সাইমালটেনিয়াসলি। অর্থাৎ দুজনেই সাইমালটেনিয়াসলি একে অপরের সাথে কথাবার্তা বলতে পারে। এখন যে আমরা কমিউনিকেশনটা করছি সেটা হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড। ঠিক আছে, মানে আমি বলছি তোমরা শুনতে পাচ্ছ, তোমরা বলে সাইমালটেনিয়াসলি আমিও শুনতে পাবো। তো এইটা হচ্ছে তোমার ফুল ডুপ্লেক্স, বা সিম্পলি এটাকে ডুপ্লেক্সও বলা হয়। The full duplex mode is like a two-way street with traffic flow in both directions at the same time। তাহলে একটা টু ওয়ে স্ট্রিট, একদিক দিয়ে গাড়ি যাচ্ছে আর একদিক দিয়ে গাড়ি আসছে। ঠিক আছে, এটা একটা টু ওয়ে স্ট্রিটের মতো কনসিডার করা হচ্ছে। In full duplex mode, signal going in the one direction share the capacity of the link with the signal going in the other direction। শেয়ারিং ক্যান অকার ইন দ্য টু ওয়েজ। অর্থাৎ যা ক্যাপাসিটি ছিল সেটা কিন্তু দুভাগে ভাগ হয়ে গেল। চ্যানেলের যদি ক্যাপাসিটি 100 থাকে, তাহলে 50-50 ভাবে দুভাগে দুটো স্ট্রিটের জন্য ভাগ হয়ে গেল। Entire link must contain two physically separate transmission paths, one for sending and other for receiving, or capacity of the channel is divided between signal traveling in both directions। The common example of full duplex communication is the telephone network। আমরা ফোনে যে কথাবার্তাগুলো বলি সেটাও একটা ফুল ডুপ্লেক্সের এক্সাম্পল হতে পারে। When two people are communicating by a telephone line, both can talk and listen at the same time। ঠিক আছে, the full duplex mode is used when communication is both direction is required at all time। ঠিক আছে, the capacity of the channel however must divided between two ডাইরেকশন। যে কথাটা বলছিলাম, যে চ্যানেলের যে ইন্টার ক্যাপাসিটিটা আছে সেইটা দুটো ভাগে ভাগ হয়ে যাবে। যদি ক্যাপাসিটি 100 থাকে, তাহলে ক্যাপাসিটিটা দুটো ভাগে ভাগ হয়ে যাবে, 50-50 করে দুজনের জন্য অ্যালোকেট হয়ে যাবে। ঠিক আছে, হোপফুলি জিনিসটা বোঝাতে পারলাম। তো এই যে তিনটে মোড আছে ডাটা ফ্লোর, একটা সিমপ্লেক্স, একটা ফুল ডুপ্লেক্স, একটা হাফ ডুপ্লেক্স, এই তিনটে ডায়াগ্রাম সহ ড্র করো। খুব খুব ইম্পর্টেন্ট জিনিস।
বাসে 2-3টে স্টার দিয়ে রাখ। এটা হয়ে গেলে আবার আগের মতো রেসপন্স করবে। শুরু করো। আচ্ছা, হোপফুলি সবাই কমপ্লিট করে নিয়েছো। তো এই 3টে পয়েন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, আবারও বলছি। এগুলো একটু দেখো, কোথাও বুঝতে অসুবিধা হলে আবার জিজ্ঞাসা করে নিও। ঠিক আছে, আর একটু কন্টিনিউ করি। দেখো, নেটওয়ার্কস কথাটার সাথে আমরা অনেকেই পরিচিত। অনেকেই নয়, আমরা সকলেই যারা বর্তমানে অ্যান্ড্রয়েড ফোন বা যে কোনো ডিভাইস ইউজ করে সেখানে নেটওয়ার্ক কনসেপ্টের সাথে সবাই পরিচিত। তাহলে কি নেটওয়ার্ক কি বলছে? নেটওয়ার্ক ইজ এ সেট অফ ডিভাইস কানেক্টেড বাই কমিউনিকেশন লিঙ্কস। ঠিক আছে, দেখো, আমরা যে নেটওয়ার্ক ইউজ করছি সেটা কিন্তু কিভাবে কাজ করছে, যে সমস্ত ডিভাইস একে অপরের সাথে একটা কমিউনিকেশন মিডিয়াম বা একটা লিঙ্কের থ্রু কানেক্টেড, যার ফলেই কিন্তু এই কমিউনিকেশন গুলো স্ট্যাবলিশ হতে পারছে। তো নেটওয়ার্ক এই জিনিসটা করতে হেল্প করছে। এ নোড ক্যান বি এ কম্পিউটার, প্রিন্টার, or any other device capable to sending or receiving data generated by other nodes on the network. নোডস মিনস এখানে আমরা ওই কম্পিউটার নেটওয়ার্ককেই আইডেন্টিফাই করছি। কম্পিউটার, ল্যাপটপ বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস যেটা কমিউনিকেট করতে পারছে, যার একটা রিসিভিং আর সেন্ডিং ক্যাপাসিটি আছে, সেটাকেই আমরা বেসিক্যালি নোড বলে আইডেন্টিফাই করতে পারছি। সেটা বেসিক্যালি তোমার প্রিন্টার হলেও কিন্তু হবে। প্রিন্টার কি হয়, আমরা যে এখান থেকে যে কমান্ডটা পাঠাই প্রিন্ট করার, সে ওটা রিসিভ করে সেই মতো প্রিন্ট করে। তো এইটাই হচ্ছে বেসিক্যালি নেটওয়ার্ক। নেটওয়ার্ক বলতে ওই 4G 5G ওগুলো তো আমাদের কম্পিউটারের টেলিফোন কমিউনিকেশনের এক একটা নেটওয়ার্ক, কিন্তু তাছাড়াও আমাদের লোকাল নেটওয়ার্কও কিন্তু বিল্ড আপ হয়। এই যে আমরা ওয়াইফাই কানেক্ট করছি, এটাও কিন্তু এক প্রকার নেটওয়ার্ক। এটা তোমরা লোকালি কাজ করছে। এরপর আমরা এই কনসেপ্ট গুলো দেখবো, প্যান, ম্যান, ভ্যান, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। তো এইখানে কিন্তু এই নেটওয়ার্কের গল্প চলে আসছে। ঠিক আছে, দেখো, ডিস্ট্রিবিউট ডিস্ট্রিবিউটেড প্রসেসিং কি বলছে? মোস্ট নেটওয়ার্ক আর ডিস্ট্রিবিউটেড প্রসেসিং ইন হুইচ এ টাস্ক ইজ ডিভাইডেড among multiple computer instead of a single large machine being responsible for all aspect of the process. Separate computer, usually a person computer or workstation, handle a subset. দেখো, আমরা যে কাজগুলো করছি সেগুলো হচ্ছে সমস্ত ডিভাইস মিলেই হচ্ছে। একটা নেটওয়ার্ক, একটা সুপার কম্পিউটার আছে যে পুরো জিনিসটাকে হ্যান্ডেল করছে, যার মধ্যে আমরা ডাটাগুলো স্টোর করছি। যেমন আমি যদি গুগল মিটের এক্সাম্পলটাই নিই, তো আমরা এখন কথাবার্তা বলছি, এটা গুগলের সার্ভারে প্রসেসিং হয়ে তোমাদের কাছে যাচ্ছে। তো দেখো, গুগলের যে মধ্যিখানটায় একটা ওয়ার্ক স্টেশন আছে, সেইখানে কিন্তু পুরো জিনিসটা তারা কন্ট্রোল করছে। ঠিক আছে, তো এই জিনিসটাই বেসিক্যালি তোমার নেটওয়ার্ক বিল্ড আপ করতে হেল্প করছে। তো দেখো, এরপর আছে নেটওয়ার্ক ক্রাইটেরিয়া। এ নেটওয়ার্ক মাস্ট বি able to meet the certain number of the criteria. The most important of these are পারফরমেন্স, রিলায়েবিলিটি অ্যান্ড সিকিউরিটি। তো এই ক্রাইটেরিয়া গুলো কিন্তু একটা নেটওয়ার্ককে ফুলফিল করতে হবে। ফার্স্ট হচ্ছে পারফরমেন্স। আমি যে ক্লাস নিচ্ছি এখন, যদি আমার নেটওয়ার্ক কোয়ালিটি পোর হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্লাসটা মাঝখানে স্টপ হয়ে যাবে, আমি গুগল মিট থেকে লেফট হয়ে যাবো, আমার অডিও কেটে যাবে, ভিডিও দেখতে পাবে না, স্ক্রিন শেয়ারটা অফ হয়ে যাবে। তো এইগুলো হচ্ছে পারফরমেন্সের আন্ডারে পড়ছে। যদি পারফরমেন্স কোয়ালিটি খারাপ থাকে একটা নেটওয়ার্কের, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো কিন্তু হবে।
দেখো কি বলছে, পারফরমেন্স ক্যান বি মেজার্ড ইন মেনি ওয়েজ ইনক্লুডিং ট্রান্সমিট টাইম এন্ড রেসপন্স টাইম। ট্রান্সমিট টাইম মানে আমি যে বলছি সেটা ট্রান্সফার করতে তোমার কাছে যে টাইমটা যাচ্ছে সেটা হচ্ছে ট্রান্সমিট টাইম। তোমরা ওখান থেকে কোনো রেসপন্স করছো, সেইটা আমার কাছে আসতে যে টাইমটা লাগছে সেটা হচ্ছে রেসপন্স টাইম। Transmit time is the amount of the time required for the message to travel from one device to another. Response time is elapsed time between an inquiry and a response. The performance of a network depends on number of factors, including the number of user and they transmit the medium. মনে করো তোমার ঘরে একটা ওয়াইফাই কানেকশন আছে, সেই ওয়াইফাই কানেকশন তোমার বাড়ির যত লোক আছে সবাই তো ইউজ করছে, তাছাড়াও তোমার পাসওয়ার্ড কোনো কারণ লিক হয়ে গেছে, তোমার বাড়ির আশেপাশে যে সমস্ত সদস্যরা থাকে তারাও কিন্তু পুরো নেটওয়ার্ক কানেকশনটি ইউজ করছে। তাহলে কি হবে, তোমার যে নেটওয়ার্কের যে স্পিডটা সেটা অনেকটাই ড্রপ ডাউন করবে। তো সেক্ষেত্রে কিন্তু তুমি ভালো স্পিড পাবে না। তো সেই কথাটাই এখানে বলছে, যদি অনেকজনের মধ্যে নেটওয়ার্কটা শেয়ার হয় তাহলে কিন্তু নেটওয়ার্ক স্পিডটা কমতে থাকে। নাম্বার অফ ইউজার্স অ্যান্ড টাইপস অফ ট্রান্সমিশন মিডিয়াম। এবার ট্রান্সমিশন মিডিয়ামের অনেকটা ব্যাপার থাকে, তুমি ফাইবার অপটিক্স এর মাধ্যমে তোমার ইন্টারনেট কানেকশন নিয়েছো বা অন্য কোনো ভাবে তোমার ইন্টারনেট কানেকশনটা নিয়েছো, সেক্ষেত্রে ট্রান্সমিশন মিডিয়ামেরও একটা ভূমিকা কিন্তু থাকে। দ্য ক্যাপাবিলিটিস অফ দ্য কানেক্টেড হার্ডওয়্যার, তোমার হার্ডওয়্যারের ক্যাপাসিটি যদি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু ট্রান্সমিশন টাইমটাও কিন্তু কমবে আস্তে আস্তে। তো এই যে সমস্ত এক্সটার্নাল ফ্যাক্টর বা ইন্টারনাল ফ্যাক্টরের উপরে জিনিসগুলো কিন্তু ডিপেন্ডেন্ট। অ্যান্ড দ্য এফিসিয়েন্সি অফ দ্য সফটওয়্যার, অবশ্যই সফটওয়্যারের ভূমিকা, আমি যে সফটওয়্যারটা করছি সে কত ভালোভাবে জিনিসটাকে ক্যাচ করছে, কত এফিসিয়েন্টলি জিনিসটাকে ডেলিভার করছে, সেই জিনিসগুলো কিন্তু ম্যাটার হয়ে দাঁড়ায়। তাহলে কি বলছে, পারফরমেন্স ইজ অফটেন ইভ্যালুয়েট বাই টু নেটওয়ার্কিং ম্যাট্রিক্স। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, এবার শোনা যাচ্ছে। নেটওয়ার্ক পড়াতে পড়াতে আমার এই নেটওয়ার্ক কিছু হয়ে গেছে। শুনতে পাচ্ছ তো সব? কতক্ষণ ধরে হচ্ছিল? বেশিক্ষণ না। আচ্ছা, সঙ্গে সঙ্গে রেসপন্স করবো, ঠিক আছে। হ্যাঁ। কিন্তু এক্ষুনি আর অফ হয়ে গেল। আচ্ছা, মাঝে মাঝে একটু প্রবলেম হচ্ছে। হুম, ঠিক আছে। তাহলে নেটওয়ার্ক পারফরমেন্সটা হোপফুলি বুঝতে পারলে। তারপর হচ্ছে রিলায়েবিলিটি। এটা মানে কি, দ্য অ্যাডিশনস অফ অ্যাকিউরেসি অফ ডেলিভারি। অ্যাকিউরেসিটা কিন্তু খুব ম্যাটার করে। আমি একটা কথা বলছি, তুমি আর একটা কথা শুনতে পাচ্ছ, সেটা কিন্তু ঠিক না। আমি একরকম ভাবে বলছি, তার মধ্যিখানে সেখানে প্রচুর পরিমাণ নয়েজ মিশে গিয়ে পুরো কথাটার ফ্লোটাই নষ্ট করে দিচ্ছে, আমি যেটা বলছি তার মানেটাই উল্টো হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো ম্যাটার করে। Network reliability is measured the frequency of failure, the time it takes a link to recover from a failure. The network robustness is a ক্যাটাস্ট্রফ। এগুলো হচ্ছে তোমার টার্মোলজি। তো এইগুলো স্কিপ করতে পারো, ঠিক আছে। মানে তোমরা এখানে নয়েজকে ইনক্লুড করে দিতে পারো। এরপর দেখো সিকিউরিটি। সিকিউরিটি কি বলছে, নেটওয়ার্ক সিকিউরিটি ইস্যুস। দেখো সিকিউরিটি কিন্তু খুব একটা কনসার্ন জিনিস, যেখানে যদি সিকিউরিটি তোমার কোনো কারণে উইক হয়, সেক্ষেত্রে কিন্তু বাইরে বসে আছে হ্যাকাররা তোমার ডাটা কমিউনিকেশন শোনার জন্য। আর বর্তমান যুগে ডাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা আমি আগের ক্লাসগুলোতেও বলেছি, যে যার কাছে তত ডাটা আছে, যত পরিমাণে ইনফরমেশন আছে, সে কিন্তু তত ধনী, তার কোম্পানি কিন্তু তত ধনী। গুগলের কাছে দেখবে ওরা সব সময় ট্রাই ট্রাই করছে যে ইউজারের ডাটা কিভাবে কালেক্ট করা যায়। ফেসবুকও সেম লাইনে দাঁড়িয়ে আছে। এইভাবে বিভিন্ন কোম্পানি তাদের টার্গেটই হচ্ছে ইউজারের কিভাবে ডাটাগুলোকে কালেক্ট করা। এখন তোমাদের মনে কোশ্চেন আসতেই পারে যে ডাটা নিয়ে ওরা করবেটা কি। দেখো, ডাটারই খেলা হচ্ছে সমস্ত কিছু। যদি তোমার পুরো ইনফরমেশন তোমার সম্পর্কে এ টু জেড জানতে পেরে যায়, তাহলে তোমাকে বিভিন্ন ভাবে ওরা মনিটাইজ করতে পারে। তুমি কিভাবে মনিটাইজ হবে, তোমার যে সমস্ত প্রোডাক্ট নিড, সে তোমাকে ওই প্রোডাক্ট গুলোই দেখাবে।
তোমার নিড যদি ও আইডেন্টিফাই করে ফেলতে পারে, তাহলে ওই সমস্ত প্রোডাক্ট গুলোই তোমাকেও বেশি বেশি করে দেখাবে, যাতে তুমি ওই প্রোডাক্টটাই পারচেস করো এবং ওদের ওয়েবসাইট থেকেই পারচেস করো। ঠিক আছে? তো যার কাছে ডাটা যত বেশি, যত পার্সোনালাইজ করে সেই ইনফরমেশন গুলো দেখাতে পারে, তো সে কিন্তু এই রেসে ততটাই এগিয়ে আসে। আর এই সিকিউরিটিতে কিন্তু ডাটা লিক হওয়ার একটা ব্যাপার থাকে। ডাটা লিক হওয়ার জন্য আমরা ভিপিএন ইউজ করে থাকি। ভিপিএন ইউজ করলে পুরো জিনিসটাকে আমরা কন্ট্রোল করতে পারি, আমার লোকেশন কোথায় হবে, কি হবে। তো আমার নেটওয়ার্ক যদি সেই ফেসিলিটি গুলো প্রোভাইড করে দেয়, তাহলে সেক্ষেত্রে আর কিন্তু এই সমস্ত জিনিসগুলো ইউজ করার প্রয়োজন পড়ে না। দেখো কি বলছে, নেটওয়ার্ক সিকিউরিটি ইস্যুস ইনক্লুডিং দ্য প্রোটেক্টিং ডাটা ফ্রম দ্য আনঅথরাইজড অ্যাক্সেস। ও আনঅথরাইজড অ্যাক্সেস বলতে তুমি কোনো একজন পার্সনকে অ্যাক্সেস দাওনি, কিন্তু তার সত্ত্বেও সে তোমার কথা শোনার চেষ্টা করছে, এটাই হচ্ছে আনঅথরাইজড অ্যাক্সেস। ঠিক আছে? প্রোটেক্টিং ডাটা ফ্রম ড্যামেজ অ্যান্ড ডেভেলপমেন্ট and the implementing policies for procedures for recovery from the breaches and from data loss. ঠিক আছে? এই যে আমরা যে কথাগুলো বলছি, সেই ডাটাগুলো যেন লস না হয়, যাতে থার্ড পার্সন কোনো, অনেক সময় দেখবে কল ড্রপ হয়, কল ড্রপ অনেক সময় কোনো থার্ড পার্টি অ্যাপ লিঙ্ক করা থাকলে সে কিন্তু ব্যাকগ্রাউন্ডে তোমার কথাগুলো কিন্তু শুনতে থাকে। তো এই জিনিসগুলো একটা নেটওয়ার্ক সিকিউরিটির কাছে আহ ব্লক করার ব্যবস্থা থাকে, সেই জিনিসগুলো যদি প্রোভাইড করতে পারে, তো সেগুলোই তার সিকিউরিটির মধ্যে পড়ছে। তো এই কটা পয়েন্ট এর মধ্যে ছিল, এই তিনটে পয়েন্ট একটু নোট করো। একটা হচ্ছে নেটওয়ার্ক ক্রাইটেরিয়া, একটা হচ্ছে রিলায়েবিলিটি, আর একটা হচ্ছে সিকিউরিটি। এই তিনটে পয়েন্ট নোট হয়ে গেলে আবার রেসপন্স করবে।